ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমাকে সম্পূর্ণ বই, সম্পূর্ণ অধ্যায়, সম্পূর্ণ টপিক পড়ার কোনো দরকার নেই। ভালো রেজাল্ট করার জন্য তোমাকে একটু প্র্যাকটিস খাটাইতে হবে, ঠিক আছে? এসএসসি ফিজিক্স অর্থাৎ 2026 ব্যাচের জন্য মনে করবা যার সাথে র তার সাথে গুণ, যার একটা ছোট্ট শর্টকাট যদি এমসিকিউ এর জন্য তুমি সলভ করতে চাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এসএসসি 4 নম্বর অধ্যায়টার কথা চিন্তা করি। এই অধ্যায় থেকে অনেক বোর্ডে দেখবা হচ্ছে কোনো একটা ইয়ারে ডাবল প্রশ্ন আছে, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসে এবং এই প্রশ্ন আসার মধ্যে কোনো বোর্ড এটাকে এত পছন্দ করে যে এখান থেকে 2টা প্রশ্ন দেয় এবং কোনো বোর্ড তো প্রতি বছরই প্রশ্ন করে। তো এই প্রতি বছর প্রশ্ন করার মধ্যে থেকে এই অধ্যায়টা তাহলে তোমার পড়া দরকার। এখন তুমি এই অধ্যায়টা কিভাবে প্রস্তুতি নিবা? তুমি ঢাকা বোর্ডের প্রশ্ন যদি লক্ষ্য করো, ঢাকা বোর্ডের প্রশ্নটা ওখানে বেশি ফোকাস দেয় কর্মদক্ষতা রিলেটেড, যে পানি ওঠানোর ক্ষমতা, পানি ওঠানো নামানো, মানে এই রিলেটেড, মানে যন্ত্র অথবা মোটর, তারা এই টপিকটাকে খুব পছন্দ করে। এবার তুমি যদি রাজশাহী বোর্ডের কথা চিন্তা করো, রাজশাহী বোর্ডের প্রশ্নে দেখবা যে ওরা শুধুমাত্র উপর থেকে ফেলে দেওয়া, উপরে তোলা নামা, এইগুলা, তাহলে উপরে ওঠা নামানোর কাজ শুধুমাত্র। তাহলে ওর কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 2 গুণ 3 গুণ, শক্তির সংরক্ষণশীলতা হবে কি হবে না, এই রিলেটেড। তাহলে এই অধ্যায়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই। তাহলে 2 থেকে 3টা টপিক পড়লে তুমি যে কোনো বোর্ডের জন্য তুমি খুব দ্রুত তুমি প্রশ্ন সলভ করার জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাবা। যেমন তাহলে তুমি ঢাকা বোর্ডের প্রশ্নটা যদি আরও এভাবে লক্ষ্য করো, যে দেখবা যদি 1 সালে আসে কর্মদক্ষতার প্রশ্ন, পরের সালে কিন্তু আর সেটা দেয় না, ঠিক আছে? মানে আগের সালে যদি কর্মদক্ষতা না এসে থাকে, এই বছর কর্মদক্ষতা ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? তারপরে এবছর যদি কর্মদক্ষতা চলেই আসে, নেক্সট মনে করো 27 ব্যাচের জন্য কর্মদক্ষতা আর দিবে না, ওখানে নর্মাল কোনো মনে করো যে নর্মাল কোনো টপিক দিয়ে দিবে। সেখানে কি আছে, সরল রেখায় যাচ্ছে, অথবা কি উপর থেকে ফেলে দিচ্ছে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, সংরক্ষণশীলতার নীতি, আবার কি স্প্রিং নিয়ে কাজ কারবার দিল, অফ টপিকগুলো দিতে পারে। কিন্তু এদের হচ্ছে তুমি অ্যানালাইসিস করে দেখলেই, মানে প্রশ্ন ব্যাংকটা খুললেই তুমি দেখতে পাবা কি, যে কোনো একটা সালে কোনো একটা ইয়ারে যদি কর্মদক্ষতা দেয়, তার পরের বছরে দেয়নি। তার মানে তুমি যদি এই বছরে থাকো, তাহলে যদি গত বছরের প্রশ্ন 25, মানে এইবার যদি 25 সালের প্রশ্ন যদি দেখো যে কর্মদক্ষতা ঢাকা বোর্ডে চলে আসছে, এই বছরের জন্য 26 সালের জন্য তোমার কর্মদক্ষতা আর বেশি করে পড়ার দরকার নেই, তুমি ছোটো ছোটো করে দেখবা, ঠিক আছে? তো একবারে যে বাদ দিয়ে দিবা তা না, তুমি ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমাকে সম্পূর্ণ বই, সম্পূর্ণ অধ্যায়, সম্পূর্ণ টপিক পড়ার কোনো দরকার নেই। ভালো রেজাল্ট করার জন্য তোমাকে একটু প্র্যাকটিস খাটাইতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট দেখি এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসে। তো এই অধ্যায় থেকে প্রশ্ন, সেই টপিকটা আমরা কভার করব, সেটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তি থাকবে। এখানে রিলেটেড প্রশ্ন থাকবে হচ্ছে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ 3 গুণ। তার মানে এক্সেপশনালভাবে বলতে পারবো যে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির কত গুণ, 2 গুণ 3 গুণ, হাবিজাবি, এগুলা প্রথম প্রশ্নটা, মানে প্রথম একটা টপিক এখান থেকে আমরা পাবো। এটা গ নাম্বারের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গ নাম্বারের জন্য। এবার দ্বিতীয় নাম্বার যদি আরেকটা টপিক খুঁজতে চাই, তাহলে 2 নাম্বার টপিক যদি ঘ নাম্বারের কথা চিন্তা করো, যদি সৃজনশীলে দেখো যে এইরকম একটা চিত্র দিয়ে রাখছে, ঠিক আছে? সৃজনশীলে দেখবা এরকম একটা চিত্র দেওয়া আছে, টোটালটুকু এই ছেলে, এটা এইচ মাইনাস এক্স সামথিং একটা ইকুয়েশন দিয়ে তখন তুমি দেখবা যে প্রথম প্রশ্নটাই চাইলে হচ্ছে কোন উচ্চতায় গতিশক্তির 2 গুণ অথবা 3 গুণ অথবা অর্ধেক, এই রিলেটেড। এবং 2 নম্বর প্রশ্নটা দেখবা ঘ নম্বরে, সেটা দেখবা হচ্ছে কত, শক্তির সংরক্ষণশীলতার, এই যে এই বিন্দুতে মনে করো যে এ বি সি, বি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কি না, এ থেকে যদি বিতে নিয়ে আসা হয় তখন শক্তির সংরক্ষণশীলতার নীতি, এক কথায় শক্তির সংরক্ষণশীলতা। তাহলে এইটা হলো আমাদের প্রথম একটা সৃজনশীলের জন্য। যদি একটা সৃজনশীল এভাবে আসে, তাহলে এই সৃজনশীলটা কার জন্য, এই সৃজনশীলটা রাজশাহী বোর্ডের জন্য। তুমি দেখবা এই সৃজনশীলটা খুবই দরকারি। এই প্রশ্ন মানে রাজশাহী বোর্ডে প্রতি বছর এরকমই দেয়। আচ্ছা, এইবার যদি আমরা ঢাকা বোর্ডের কথা চিন্তা করি, রাজশাহী ঢাকা বুঝি না, প্রশ্নের এই অধ্যায় টপিকই হচ্ছে মনে করো 2টা হট টপিক। সেই 2টা হট টপিকের মধ্যে একটা হচ্ছে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ 3 গুণ। এবার যদি আমরা 3 নাম্বার কথাটা যদি বলি, মানে 3 নাম্বার অথবা 2 নাম্বার টাইপ, সেটা হচ্ছে মোটর, অথবা আমরা এখানে ক্ষমতা রিলেটেড প্রশ্ন পাবো।
ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্ষমতা রিলেটেড প্রশ্ন পাবো। তার মানে এখানে আমাদের সূত্র হয়েছে ইটা আছে অথবা পি কাজ কারবার আমরা এখানে করব। তাহলে তুমি যদি এই দুইটা প্রশ্ন তুমি যে কোনো বোর্ডেরই হও যদি এই 4র্থ নাম্বার অধ্যায় থেকে শিওর শর্ট একটা প্রশ্ন থাকবে, এই শিওর শর্ট প্রশ্নের মধ্যে জাস্ট এই টপিকগুলো যদি তোমার আয়ত্ত থাকে তাহলে তুমি পার পেয়ে যাবা, মানে তুমি পার হয়ে যাবা। এইবার যদি আমরা অফ টপিকের কথা চিন্তা করি, আসে হচ্ছে স্প্রিং, ঠিক আছে, স্প্রিং। তারপরে কি, এই মনে করো যে মই বেয়ে উপরে উঠলো অথবা মই বেয়ে নিচে নামলো, 60 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি বোঝা নিয়ে মই বেয়ে উপরে উঠলো। তো উপরে উঠে তার কৃত কাজ কত, কর্মদক্ষতা, তাহলে আর একজন উঠলো একজন উঠলো 1 মিনিটে, একজন উঠলো 50 সেকেন্ডে। তখন তার বললো যে তোমার কি এখান থেকে কার ক্ষমতা বেশি, এভাবে বের করতে পারবে। আচ্ছা, তারপরে এই যে মোটরের এই রিলেটেডের মধ্যে তুমি মনে রাখবা যে এখান থেকে কি ওই যে পানি তোলার অঙ্ক, ঠিক আছে। তাহলে এই পানি তোলা যদি পারো আর উপর থেকে ফেলে দেওয়ার যদি তোলা, এই কাজটা যদি পারো, তাহলে তোমার এই অধ্যায় একদম পানির মতোই সোজা। আচ্ছা, তো এখন আমরা প্রথম প্রশ্নটা যদি সলভ করার চেষ্টা করি, তাহলে প্রথম আমরা এই টাইপের প্রশ্ন এখান থেকে এই সিটো থেকে এই টাইপের প্রশ্ন হতে পারে যে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, অথবা বলবে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে এখানে বলা হচ্ছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, আবার যদি তোমাকে এই কথাটা উল্টাই বলে যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, এই রিলেটেড, তখন কি করবা, তখন মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। তো ওই বস্তুটা মনে করো যে এই জায়গায় পৌঁছালো। তো এই জায়গায় যখন পৌঁছাই তখন বলতেছি যে এখান থেকে এর উচ্চতা কতটুকু, এখান থেকে এর উচ্চতা x মিটার। এখন তো মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় এই শর্তটা ফিল আপ করে, ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে এখন x মিটার উচ্চতায় তারপরে কি বলবো যে ই কে, গতিশক্তি যেহেতু আমরা জানি যে গতিশক্তি ই কে, তখন বলবো যে ই কে ইকুয়াল ইপি mgh পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি ই কে ইকুয়াল টু ইপি। কাজ কি আমাদের হয়েছে? কাজ কিন্তু আমাদের এখনো হয়নি ভাইয়া। দেখো কি কাজ আমাদের কিন্তু এখন এই যে দ্বিগুণের কথা বলছে, এখন এই দ্বিগুণটা কার সাথে গুণ করব। তো এখান থেকে মনে রাখবা যে যদি এই রিলেটেড প্রশ্ন থাকে এবং দেখবা যে গতিশক্তি আর বিভব শক্তি আছে, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো এই শুধু শক্তি, এটা শক্তির এখানে র আছে, ঠিক আছে, এখানে কি আছে, এখানে একটা এক্সট্রা র আছে। তো মনে করবা যার সাথে র তার সাথে গুণ, যার সাথে র তার সাথে গুণ। তাহলে এটা এই কথাটা মনে লিখে রাখো, যার সাথে র তার সাথে গুণ, ঠিক আছে। তুমি সব পারবা, জাস্ট এই যে এই কথাটা যদি গুণ করতে যদি না পারো, ইকুয়েশন যদি ফিল আপ করতে না পারো, তাহলে তুমি কিন্তু এই অঙ্কের জন্য ধরা খেয়ে গেছো, ঠিক আছে। তো তখন কি করবা, দেখো র কার সাথে আছে, বিভব শক্তির সাথে, র কার সাথে, বিভব শক্তির সাথে, সেজন্য আমরা তাহলে ই কে ইকুয়াল টু 2 ইপি। এখন আমরা কি জানি, আমরা কিন্তু ই কেও জানি না, ইপিও জানি। তো ই কে কি, ই কে ইকুয়াল টু আমরা কি জানি, যেহেতু ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভি স্কোয়ারের মান কি দেওয়া আছে, ভি স্কোয়ারের মান কিন্তু আমরা জানি না। এখন ভি স্কোয়ারের মান এখানে দরকারও নেই, তো আমরা কি জানি, আমরা কিন্তু আমাদের গতির অধ্যায় যদি আমাদের ভালো মতো পড়া থাকে, গতির অধ্যায়ে ছোটো ছোটো কিছু প্রশ্ন সূত্র আছে না, সেই সূত্রটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। দেখো পরন্ত বস্তু সূত্র ছিল, পরন্ত বস্তু সূত্র কী ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এখান থেকে যদি ইউ ইকুয়াল টু যদি 0 হয়, অবশ্যই তো ইউ 0, এই বস্তুটা আমাদের কি স্থির অবস্থা থেকে আমরা কি করলাম, ছেড়ে দিলাম, তো বিনা বাধায় পড়তে আসে। তখন কি বলবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু এই ইউ স্কোয়ারের মান যদি 0 হয়ে যায়, তখন কি বলা যায় যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তো এইটা আমরা যদি এখানে ব্যবহার করি, হাফ এম ইন্টু 2gh, এখানে হাফ এই কাটা গেল, তখন সুতরাং কি বলা যাচ্ছে যে ই কে ইকুয়াল টু
এখন কথা হলো ভাইয়া এটা কি শুধুমাত্র একদম সম্পূর্ণ নেমে আসছে? সম্পূর্ণ কিন্তু নেমে আসে নাই। কোন উচ্চতায়? এই যে সামান্য কিছু উচ্চতায় আছে, ঠিক আছে, মানে এই যে এতটুকু উচ্চতা। তো ভূমি থেকে যদি সেই বস্তুটার ভূমি থেকে কোন উচ্চতা, তো এই উচ্চতা যদি আমরা ভূমি থেকে এক্স মিটার বলি, তাহলে উপর থেকে কতটুকু বলতে পারবো? উপর থেকে অবশ্যই এইচ মাইনাস এক্স বলবো, ঠিক আছে, উপর থেকে বলবো। তাহলে কতটুকু? এই যে এই জায়গাটার দূরত্বটা হচ্ছে এইচ মাইনাস এক্স। আমরা এই সূত্র অবশ্যই ইউজ করবো, ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, ভি স্কয়ার ইকুয়াল টু 2gh অবশ্যই ইউজ করবো। কিন্তু এই এইচটা কিন্তু আসলে এইচ না, এইচটা কত? এইচ ছিল হচ্ছে এইচ মাইনাস এক্স। তো সেই জন্য আমরা এখানে ইউজ করবো এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। বাস, এইবার কিন্তু আমাদের ইকুয়েশন কমপ্লিট। প্রথম ইকুয়েশন যদি কমপ্লিট হয়, তাহলে আমরা দ্বিতীয় ইকুয়েশন কি জন্য, তাহলে ইপি বের করব। তাহলে আমরা ইপি কীভাবে পাবো? ইপি পাওয়াটা কিন্তু খুবই সহজ। তাহলে ইপি ইকুয়াল টু কি? ইপি ইকুয়াল টু বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জির মান কি জানিস আমরা? ভূমি থেকে যে উচ্চতায় থাকে, ভূমি থেকে যে উচ্চতায় থাকে তার সাথে এমজি গুণ করলেই সেখানে কি আসে? সেখানে আমরা কিন্তু পটেনশিয়াল এনার্জিটা পাই। তো সেখানে ইপি ইকুয়াল টু এমজিএইচ। এখন আমার আবারও কথা ভাইয়া, এই এইচ কি এইচ? এইচ কিন্তু এইচ না, এইচ হচ্ছে এটা টোটাল দৈর্ঘ্য। বস্তুটা কি টোটাল দৈর্ঘ্যে আছে? টোটাল দৈর্ঘ্যে যেহেতু নেই, বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে এখন এই উচ্চতায়। তো এই উচ্চতাকে আমরা বলতেছি সেটা কত? এক্স মিটার। তো এক্স মিটারের জন্য এইচটা আমাদের এইচ থাকবে না, এইচটা কি হবে? এইচটা আমাদের এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিভব শক্তি তো ভূমি থেকেই থাকে, তাহলে ভূমি থেকে বস্তুটার উচ্চতা কত? যেহেতু বিভব শক্তি ভূমি থেকে থাকে, তো ভূমি থেকে বস্তুটার উচ্চতা কত? এক্স মিটার। তাহলে এমজির সাথে এক্স গুণ করলেই তো আমরা বিভব শক্তি পাচ্ছি। তো সেজন্য আমরা কি করলাম? এমজি এক্স করলাম। বাস, আমাদের ইকুয়েশন এটা যদি নাম্বার 1 দেই, তাহলে এটা নাম্বার 2। এখন দেখো ই কি পাইলাম? ইকে পাইলাম, ইপি পাইলাম, কাজ শেষ। এখন বসাও, মান বসাও। তাহলে ইকের মান হচ্ছে এমজিএইচ মাইনাস এক্স, ঠিক আছে, এমজি এইচ মাইনাস এক্স। এবার আমরা কি করব? 2 ইন্টু ইপির মান কত? ইপির মান ছিল এমজি এক্স। এখন দেখো ভাইয়া, এ পাশে এমজি আছে, এ পাশে এমজি আছে, তার মানে এমজি কাটা, এমজি নাই। তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে এইচ ইকুয়াল টু এক্স, সরি 2x প্লাস এক্স, ঠিক আছে। তো এইচ ইকুয়াল টু 2x প্লাস এক্স। তাহলে ইকুয়াল টু কত বলতে পারি? ইকুয়াল টু আমরা 3x বলতে পারি, তুমি একবারে বলতে পারো, অসুবিধা নেই। তো এইচ ইকুয়াল টু কত? এই যে এই এক্সকে আমরা এই পাশে যোগ করলাম। এইবার এইচ ইকুয়াল টু 2x 3x আসলো। এখন আমরা কার মান চাচ্ছি? আমরা তো চাচ্ছি এই এক্সের মান, ভূমি থেকে এক্স মিটার না, এই এক্সের মান যেহেতু চাচ্ছি, তখন আমরা কি করব? এই এইচকে 3 দিয়ে ভাগ করব। তো সুতরাং কত আসলো? এক্স ইকুয়াল আসলো হচ্ছে, সুতরাং এক্স ইকুয়াল আসলো এইচ বাই 3, এইচ বাই 3, এইচ বাই 3, এইচ বাই 3। এখন দেখো এইচ বাই 3 যদি হয়, তখন এইচের মান কত দেওয়া ছিল? এইচের মান যাই দেওয়া থাকুক, তুমি সেই উচ্চতাকে 3 দিয়ে ভাগ করবে। এখন কথা কি ছিল ভাইয়া? দেখো এখান থেকে একটা ছোট্ট শর্টকাট, যদি এমসিকিউ এর জন্য তুমি সলভ করতে চাও, যদি গতিশক্তি বিভব শক্তির যত গুণ বলবে, গতিশক্তি বিভব শক্তির যদি n গুণ বলে, তখন আমরা কি বলবো? এইচ বাই এক্স ইকুয়াল এইচ বাই এন প্লাস 1, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। যদি 5 গুণ বলতো, তখন 5 আমরা এইচকে কত দিয়ে ভাগ করতাম? 6 দিয়ে ভাগ করতাম। যদি 10 গুণ বলতো, তাহলে এইচকে আমরা কত দিয়ে ভাগ করতাম? এইচকে ভাগ করতাম হচ্ছে আমরা 11 দিয়ে। এবার তোমরা এভাবে একটা শর্টকাট বের করে ফেলবে এমসিকিউ এর জন্য, যে যদি বিভব শক্তি গতিশক্তির কথা বলা থাকে, বিভব শক্তি গতিশক্তির 5 গুণ অথবা 10 গুণ, তখন তোমরা এইরকম একটা ইকুয়েশন বের করে বলবা কত, ঠিক আছে। এই কাজটা হচ্ছে তোমার, ঠিক আছে, এটা আমি বললাম না, ঠিক আছে, এটা তুমি কাজ করবা। তাহলে দেখো, আমরা যদি সামারি টানি অঙ্কটা ফার্স্ট থেকে কী করলাম? তো ফার্স্ট থেকে করলাম হচ্ছে, মনে করি বস্তুটা যখন ফেলে দিলাম এই অবস্থানে আসলো, এই অবস্থানে আসার পরে সেখান থেকে কী হলো, যে ধরলাম ওই অবস্থানটা ভূমি থেকে এক্স মিটার উপরে। আচ্ছা, এই এক্স মিটার উপরে থাকার কারণে, এক্স মিটার উপরে আমরা জানি যে বিভব শক্তি ভূমি থেকে কাউন্ট করতে হয়, সেই জন্য আমরা বলতেছি যে বিভব শক্তি এমজিএক্স, বিভব শক্তি এমজিএক্স। এইবার বলতেছি যে উপর থেকে যখন স্থির অবস্থা থেকে যখন ছেড়ে দিলাম, তখন আমরা কি জানি? শেষ বেগ নির্ণয়ের সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখন সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা এখানকার শেষ বেগটা পাবো। এখন শেষ বেগটা পাওয়ার সময় কিন্তু 2gh আমরা ইউজ করলাম না, আমরা কত ইউজ করলাম? এইচ মাইনাস এক্স। কেন এইচ মাইনাস এক্স ইউজ করলাম? এইচ মাইনাস এক্স আমরা এই জন্য ইউজ করলাম যে এই বস্তুটা আসলে কোথায় আছে? এই বস্তুটা আছে হচ্ছে ভূমি থেকে এক্স মিটার উপরে।
এইচ দৈর্ঘ্যের একটা উচ্চতা থেকে ছেড়ে দিচ্ছি, তখন বস্তুটা কোথায় আছে? ভূমি থেকে এক্স মিটার উপরে। তার মানে উপর থেকে কত? এইচ মাইনাস এক্স মিটার। ভূমি থেকে যদি এক্স মিটার হয় তাহলে উপর থেকে কত উচ্চতায় আছে? উপর থেকে সে এইচ মাইনাস এক্স মিটার উচ্চতা। আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখানে চিত্র থেকে ফাইন্ড করলাম। চিত্র থেকে ফাইন্ড করে আমরা জাস্ট এখানে বসাইলাম। বসানোর পরে একটু ক্যালকুলেট করার পরে কত আসলো? আমাদের গতিশক্তির মানটা আসলো হচ্ছে mg h মাইনাস এক্স। আচ্ছা, তুমি ওইটাকেও 1 নাম্বার ইকুয়েশন দিতে পারো, ওইটাকেও 2 নাম্বার দিতে পারো, তুমি যেটা আগে করবা সেটা। কিন্তু আমাদের এই কাজটার করার মধ্যে তোমার কিন্তু কোনো ভুল করা যাবে না। ইকে ইকুয়াল টু 2EP অথবা 2EK ইকুয়াল টু EP, এই জিনিসটা যেন ভুল না হয় সেই জন্য আমি কি বলছি দেখো, যার সাথে র তার সাথে গুণ, যার সাথে র তার সাথে গুণ। এই কাজটা, এই কথাটা অবশ্যই মনে রাখবা। যার সাথে র তার সাথে গুণ, বাস তোমার ইকুয়েশন কমপ্লিট। ইকুয়েশন কমপ্লিট হলে তুমি তো গতিশক্তি বিভব শক্তি বের করতে পারো। গতিশক্তি বিভব শক্তি বের করতে পারলে একটু ক্যালকুলেট করো, মান বের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন করতে পারে যে বি বিন্দুর মোট শক্তি কত? তাহলে মোট শক্তি বলতে আমরা জানি যে কি, গতিশক্তি এবং বিভব শক্তি। কোনো উচ্চতা থেকে ফেলে দিলে ওই বস্তুটার মধ্যে একই সময় দুইটা শক্তি দেখা যায়, সেটা কি শক্তি? গতিশক্তি এবং বিভব শক্তি। এবং আমরা জানি যে কি, কোনো উচ্চতায় একটা পরন্ত বস্তুর অথবা একটা নিক্ষিপ্ত বস্তুর একই মুহূর্তে তাদের কি গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি প্রতিটা বিন্দুতে সমান। তো তার দেখা যাচ্ছে যদি নিক্ষিপ্ত করি বস্তুটা, তখন নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কি লক্ষ্য করা যায় যে বস্তুটার উচ্চতা বাড়তেছে, বস্তুটার উচ্চতা বাড়ে। এবার আমরা জানি যে কি, কোনো বস্তুর গতিশক্তি, কোনো বস্তুর বিভব শক্তি তার কি, কোনো বস্তুর বিভব শক্তি হলো তার উচ্চতার সমানুপাতিক। বিভব শক্তিটা তার উচ্চতার সমানুপাতিক। কেন সমানুপাতিক? দেখো, EP ইকুয়াল টু mg h। এখানে দেখো, কোনো একটা বস্তুর ভর, m হচ্ছে কোনো বস্তুর ভর এবং g হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। এখন এই g এর মানটা তো একটা ধ্রুবক, ঠিক আছে, এটা ধ্রুব রাশি না জি। তো এইটা একটা ধ্রুবক, কোনো একটা বস্তুর ভরও ধ্রুব এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মানটাও ধ্রুব। তাহলে দুইটা যদি ধ্রুব রাশি থাকে, তো এখানে পরিবর্তনশীল রাশি কোনটা আছে? পরিবর্তনশীল রাশিটা আছে হচ্ছে এইচ। তো সেই জন্য এখন আমরা বলতেছি যে এখানে কত, যদি আমরা mg-কে উঠাই দিই তাহলে EP ইকুয়াল টু, যদি mg-কে উঠাই যদি একটা করি, তখন মনে করো যে KH, mg ইকুয়াল টু k অথবা r, তুমি যাই বলো। এবার আমরা জানি যে কি, তাহলে কে একটা কি ধ্রুবক, তাহলে কে একটা কি আসলো? ধ্রুবক আসলো। এখন কোনো ইকুয়েশন থেকে যদি আমরা ধ্রুবককে উঠাই দিই, তখন সেখানে কি বসে? তখন সেখানে সমানুপাতিক চিহ্ন বসে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে EP সমানুপাতিক H। যখন এই সমানুপাতিকটা উঠে যাবে, সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে, তখন কিন্তু আমাদের mg বসানো লাগবে। তখন আমাদের কি বসানো লাগবে? mg বসানো লাগবে। আর যদি mg তুলে দিতে চাই, তখন কি আমরা EP ইকুয়াল টু H বসাইতে পারবো না? আমরা কি সমানুপাতিক চিহ্নটা ইউজ করব। ঠিক আছে, তাহলে EP সমানুপাতিক H, এই কথাটার অর্থ হলো যদি H বাড়ে তাহলে EP বাড়বে, যদি EP বাড়ে তাহলে H বাড়বে। ব্যস্তানুপাতিকে তার উল্টা হয়, যদি অপরটা বাড়ে একটা কমলে একটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে। তো হচ্ছে আমাদের এখান থেকে যদি তুমি MCQ এর কথা চিন্তা করো, তাহলে এখান থেকে আমাদের ছোট্ট একটা বেসিক ছিল। এখানে আমরা জানি যে কি, ভূমিতে H এর মানটা মনে করো, ভূমিতে সেখানে কি বিভব শক্তি 0 না, ভূমিতে EP ইকুয়াল 0। কিন্তু যখন তুমি যদি বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাবা, তখন সেখানে কি আমাদের ইপির মানটা বাড়বে এবং নিচের দিকে নিয়ে আসলে তখন সেখানে আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, উপরের দিকে গেলে পজিটিভ এবং নিচের দিকে আসলে সেখানে নেগেটিভ। এখন এটা কিন্তু আমাদের একটা কাজ, ঠিক আছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এই যখন কোনো বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তুমি নিক্ষেপের মুহূর্তে সেই বস্তুটার বেগ ছিল সর্বাধিক, ঠিক আছে, একদম সর্বাধিক বেগ ছিল। কিন্তু এই বেগটা যখন প্রাপ্ত হয়ে যখন উপরে যায়, মনে করো যে আমার এই কলমটার মতো উপরে দিলাম, উপরে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে কিছু দূরে থেমে যায়। যদি না থামে তার তো দিকের পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো এইখান থেকে এই পর্যন্ত আসলো, একদম মনে করো যে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরে নিক্ষেপ করি, এত দূর আসলো, আসার পরে তার কি হলো? বেগটা 0 হলো। যখনই বেগটা 0 হবে তখনই সে নিচে পড়তে শুরু করবে, ঠিক আছে। তার মানে প্রথমে 10, 9, 8, 7, 6 এভাবে কমতে 0, ঠিক আছে। এখন তাহলে
উপর দিকে উঠলে আমাদের কি গতিশক্তি কমে, উপর দিকে উঠলে গতিশক্তি কমে এবং উপর দিকে উঠলে আমাদের বিভব শক্তি বাড়ে। নিচের দিকে যখন নামতে থাকে তখন আমাদের কি বিভব শক্তিটা কমতে থাকে এবং গতিশক্তিটা বাড়তে থাকে। কারণ কি এই বস্তুটার বেগ আবার উপর থেকে যখন পড়তে থাকবে তখন কি 0 থেকে আবার 1 2 3 4 করে বাড়তে যে বেগে নিক্ষেপ করছিলাম সেই বেগেই আমাদের কি ভূপৃষ্ঠে ফিরে আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু মজার একটা প্রশ্ন আছে, যেমন যে বলবে যে তোমার এখান থেকে কি বলবে যে ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত, ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত, ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত। এই বস্তুটা এখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার ফলে এখানে আসলো, ঠিক আছে। যদি এখানে আসে তখন বলবো যে ভূমি যে স্পর্শ করতেছে তার মানে সে কিন্তু এখনো স্থির হয় নাই। এই ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত, ঠিক আছে। তো ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত, তো এখন আমরা জানি যে ইকে ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার কি ভি স্কোয়ার কিন্তু আমরা কিন্তু এর আগের ম্যাথটা করার জন্য কি লিখছিলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু কত 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু কত এম ইন্টু 2gh। এই টু কাটা, তখন কি থাকে শুধুমাত্র mgh থাকে। তাহলে আমরা বের করতেছিলাম গতিশক্তি, কিন্তু mgh ইকুয়াল টু বলতে পারবো যে কত ইপি। mgh ইকুয়াল টু কি বলতে পারবো, mgh ইকুয়াল টু বলতে পারবো যে ইপি। কখন ইপি বলতে পারবো, যেই উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছিল সেই উচ্চতার বিভব শক্তি হবে ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি। আমার কথা বুঝতে পারছো? আমি বলতেছি যে এখান থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম, এখান থেকে এই বস্তুটা মনে করো যে এখানে ইপি, বিভব শক্তি কত আছে ইপি। এই ইপি নিয়ে যদি বস্তুটা পড়তে থাকে তখন এই জায়গায় আসার পরে একদম ভূমিতে আসার একদম মুহূর্তে, ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি ইকে, এই ইকেটা কি হবে এই ইপির সমান, ঠিক আছে। এই ইকেটা হবে ইপির সমান। অথবা যদি আমরা বলি যে ভূমি থেকে নিক্ষেপ করার মুহূর্তে, ভূমি থেকে যখন নিক্ষেপ করব, ঠিক আছে, ভূমি থেকে যখন নিক্ষেপ করব তখন সর্বোচ্চ উচ্চতার এখানে mgh, এখানকার এটা কি mgh ইকুয়াল টু ইপি না? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি হবে কি তার নিক্ষেপের মুহূর্তের গতিশক্তির সমান, ঠিক আছে। সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি হবে নিক্ষেপের মুহূর্তের গতিশক্তির সমান এবং ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি হবে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তির সমান, ঠিক আছে। তো তাহলে এই কথা দুটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখবা যে সর্বোচ্চ উচ্চতার গতিশক্তি নিক্ষেপের মুহূর্তে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি হবে কি নিক্ষেপের মুহূর্তের গতিশক্তির সমান। এবার যদি পড়ন্ত বস্তুর কথা চিন্তা করি তখন কি বলবো, ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি হবে ওই উচ্চতা, যে উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছিল সেই উচ্চতার সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তির সমান। এই বিন্দুর মোট শক্তি ইপি ইকুয়াল টু mgh এবং কি বি বিন্দুর মোট শক্তি কত, বি বিন্দুর মোট শক্তি কিন্তু বি বিন্দুর মধ্যে সবই থাকবে, গতিশক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে। এখন যদি আমরা চিন্তা করি তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল টু ইকেবি, ঠিক আছে। তো ইকেবি আমরা যদি নির্ণয় করি তখন কি করব, তখন কাজ করব হচ্ছে আমরা জানি যে কত গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভি স্কোয়ারের মান কিন্তু আমরা জানি না, তো ভি স্কোয়ারের মান কীভাবে বের করবো, তাহলে ভি স্কোয়ারের মান বের করবো। ভি স্কোয়ার ইকুয়াল টু কত, আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি স্কোয়ার প্লাস 2gh। এখন আমরা এই এইচ কখনোই ইউজ করতে পারবো না, কারণ কি এই এইচটা কিন্তু সম্পূর্ণ দৈর্ঘ্য, এইচটা মানে কি এই সম্পূর্ণ উচ্চতা। তো সেই জন্য এখন বলবো যে এইচ মাইনাস এক্স, এখানে এইচ মাইনাস এক্স, যেহেতু ইউ এর মান জিরো সেই জন্য আমরা বলবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এটা কত, তাহলে ভি স্কোয়ারের মানটা আসলে কত 2g ইন্টু এইচ মাইনাস এক্স। একটু ক্যালকুলেট করলে দেখবো যে এটা কত mg ইন্টু এইচ মাইনাস এক্স। আচ্ছা, এটাকে আমরা আরও একটু ভাঙতে পারি, যে কীভাবে ভাঙতে পারবো, যে mg এক্স, আচ্ছা থাক, ঠিক আছে, এতটুকুই থাকতে, এটাকে আমরা নাম্বার 1 দিই। এটাকে আমরা কত দিলাম, এটাকে আমরা নাম্বার 1 দিলাম। এবার আমরা যদি বলি যে বি বিন্দুর বিভব শক্তি, তাহলে বি বিন্দুর বিভব শক্তি কত লিখবো হচ্ছে কত ইপিবি,
এটা লেখার পরে কি কাজ করব, আমরা জানি যে বিভব শক্তি কত mg h, কিন্তু ভাইয়া এটা কি জি এইচ এর মানটা কি এইচ এর মান কিন্তু কখনোই এইচ না, এইচ এর মানটা হবে এইচ মাইনাস এক্স, এইচ এর মানটা কত হবে শুধুমাত্র এক্স, ভূমি থেকে মনে করি এক্স মিটার, মনে করি কত বি বিন্দুর উচ্চতা ভূমি থেকে এক্স মিটার, ভূমি থেকে এক্স মিটার, বাস ভূমি থেকে কত মিটার, ভূমি থেকে এক্স মিটার। তো এখন যদি বলি তাহলে এখন কত, এটাই, তাহলে বি বিন্দুর মোট শক্তি এত। তাহলে এখন আমরা জানি যে কি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি জানি যে গতিশক্তি এবং বিভব শক্তি যোগফল করা লাগে, ঠিক আছে, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল মোট শক্তি পরিমাণ। তাহলে সুতরাং বি বিন্দুর মোট শক্তি ঠিক আছে। তাহলে বি বিন্দুর মোট শক্তি কতটুকু, বি বিন্দুর মোট শক্তি কিন্তু ছিল কত, এই যে এতটুকু, গতিশক্তি এবং বিভব শক্তি ই কে বি, এটাকে এখন আমরা ইবি বলবো, ঠিক আছে, ইবি বলবো, এটাকে কি বলবো, ইবি, ঠিক আছে। এই ইবি ইকুয়ালটা এখন আমরা কি বলবো যে ই কে বি প্লাস ই পিবি, কে বিন্দুর গতিশক্তি এবং বি বিন্দুর গতিশক্তি এবং বি বিন্দুর বিভব শক্তি। তাহলে বি বিন্দুর গতিশক্তি কত ছিল, mg ইন্টু কত এইচ মাইনাস এক্স, এবং এটার মান কত ছিল mg এক্স। এখন দেখো দুইটা থেকে কি কমন যায়, দুইটা থেকে আমাদের mg কমন যায়, দুইটা থেকে যে কমন গেলে কি থাকে, এইচ মাইনাস এক্স থাকে প্লাস এক্স থাকে। এখন দেখো প্লাস এক্স মাইনাস এক্স 0, তাহলে কি থাকলো এখানে mg এইচ, mg কি থাকলো mg এইচ থাকলো। এখন দেখো তাহলে এখন আমাদের কি জানি যে মোট পি বিন্দু এ বিন্দুর মোট শক্তি ছিল mg এইচ এবং বি বিন্দুর মোট শক্তিও কি ছিল mg এইচ। এইভাবে তুমি যদি করতে পারো, তাহলে তোমার আর ক্যালকুলেট করা দরকার নেই, ঠিক আছে, তোমার আর ক্যালকুলেট করা দরকার নেই যে একটা বিশাল মান আসবে, জি এর মান বসাও 9.8, একটা বিশাল ভর থাকবে, গতিশক্তি বিভব শক্তি সমস্তগুলা যোগ বিয়োগ করে ক্যালকুলেটার চাপারও দরকার নেই, কী কাজ করবা, থিওরিক্যালি দেখাই দিবা, বাস হয়ে যাবে, ঠিক আছে, একটু চোরামি বুদ্ধি আর কি। তো এটা ছিল, এটা প্রথমে বের করলাম এ বিন্দুর এবং পরের বার বের করলাম কত বি বিন্দুর। অনুরূপভাবে যদি সি বিন্দুর কথা চিন্তা করি, যদি সি বিন্দুর গতিশক্তির কথা মোট শক্তির কথা চিন্তা করি, সি বিন্দুর আমরা জানি যে কত, সি বিন্দুতে সিতে ইপিসি ইকুয়াল 0, সি বিন্দুতে ইপিসি ইকুয়াল 0 এবং কত, তাহলে ই কে সি ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। এখন জানি যে কি ভি স্কোয়ারের মান কিন্তু এবার কত, ভি স্কোয়ারের মান 2gh, কারণ কি এটা টোটাল উচ্চতা চলে আসছে, টোটাল উচ্চতা আসার কারণে ভি স্কোয়ারের মান কি আমরা কি ইউজ করতে পারবো, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, হাফ ইন্টু এম ইন্টু কত 2gh, এই টু কাটো, এখান থেকেও কি থাকতেছে যে mgh। তাহলে এ বিন্দুর মোট শক্তি ছিল mgh, বি বিন্দুর মোট শক্তিও পেলাম mgh এবং সি বিন্দুতেও mgh। তাহলে প্রত্যেক বিন্দুর মোট শক্তির পরিমাণ সমান, বাস এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার, ডান, আলহামদুলিল্লাহ। রাজশাহী বোর্ড স্পেশাল একটা টপিক শিখলাম, চতুর্থ অধ্যায়ের এসএসসি ফিজিক্সের কত, চতুর্থ নাম্বার অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতার একটা হট টপিক আছে, সেটা কি উপর থেকে ফেলে দেওয়া অথবা নিচ থেকে নিক্ষেপ করা, একটা উচ্চতায় কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান 2 গুণ 3 গুণ, আবার কি বলা হবে যে ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তিটা নির্ণয় করো, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত, এগুলা। আর ঘ নম্বরে একটু তোমাকে খাটানোর চেষ্টা করবে, সে কীভাবে খাটানোর চেষ্টা করবে যে প্রমাণ করো যে অথবা দেখাও যে শক্তি সংরক্ষণ থাকে, শক্তি সংরক্ষণ মানে যে কোনো উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি। এখন তুমি যদি জানো যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি থাকে না 0 এবং সর্বনিম্ন উচ্চতায় ভূমিতে বিভব শক্তি থাকে না, এখানেও 0, তাহলে ভূমিতে থাকলো শুধুমাত্র ইকে এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে ভূমিতে থাকলো ইকে এবং উপরে থাকলো ইপি, সর্বোচ্চ উচ্চতার মানে প্রথম কথাটার জন্য আমরা এই যে এক লাইন, এবং দ্বিতীয় কথাটার জন্য 3 নাম্বার কথাটার জন্য এই যে এখানকার এক লাইন, মাঝের কথাটার জন্য একটু কাজ কারবার করব, গতিশক্তিটা বের করব। কিভাবে বের করব, আমরা মান বসাবো না, আমরা জাস্ট একটা ফরম্যাট নিয়ে আসবো যে থিওরিক্যালি সেটা কি যে mgh, ঠিক আছে, এই মানগুলা তুমি বসাবা না, তুমি না বসাই কি দেখাবা যে প্রথমটাও mgh, পরেরটাও mgh, তারপরেরটাও mgh, বাস হিসাব শেষ। ঠিক আছে, যদি সহজে
সমাধান করতে যাও এভাবে। আর যদি মনে করো তুমি দেখাবা ক্যালকুলেশন করে, তোমার হাতে অফুরন্ত সময় আছে, তুমি ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তো শিওর শর্ট একটা সৃজনশীলের জন্য সৃজনশীল টপিক, রাজশাহী বোর্ড, অন্যান্য বোর্ড, প্রত্যেকটা বোর্ডের জন্য। তবে রাজশাহীতে কুমিল্লাতে এই টাইপের প্রশ্ন বেশি আসে। তো বাসায় চেষ্টা করবা।